আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের চ্যাপ্টার 2 জীবের বৃদ্ধি ও বংশগতি। জীবের বৃদ্ধি ও বংশগতি। ওয়েলকাম টু মাই পেজ চ্যানেল। জীবদেহে কোষ বিভাজন তিন ধরনের। জীবদেহে কোষ বিভাজন তিন ধরনের। কি কি? অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিয়োসিস। মাইটোসিস এবং মিয়োসিস। এবং তোমরা সবাই জানো যে এই কোষ বিভাজনের ফলে আমাদের দেহ বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের জন্মের ক্ষেত্রেও এই কোষ বিভাজনের গুরুত্ব অপরিসীম। কোষ বিভাজন না ঘটলে আমাদের জন্ম হতো না এবং আমাদের দেহ বৃদ্ধি পেত না, আমরা ছোট থেকে যেতাম। তো প্রথমে আমরা আলোচনা করব অ্যামাইটোসিস নিয়ে। অ্যামাইটোসিস কীরকম হয়? অ্যামাইটোসিস কোষ বিভাজন কীরকম? এই ধরনের কোষ বিভাজন ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি আদিকোষী ও এককোষী জীবে হয়। তার মানে বুঝতে পারতেছো যে আদিকোষী ও এককোষী জীবেই অ্যামাইটোসিস কোষ বিভাজনটি ঘটে, অন্যান্য জীবে বা অন্যান্য উদ্ভিদে নয়। এককোষী জীবগুলো অ্যামাইটোসিস প্রক্রিয়া বংশবৃদ্ধি করে। এককোষী জীবগুলো অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে। এই কোষ বিভাজনে নিউক্লিয়াসটি ডাম্বেলের আকার ধারণ করে। এখানে ডাম্বেল বলতে বোঝাচ্ছে যে ওই তোমরা মার্বেল তো চিনোই, মার্বেলের মতো, এবং মাঝ বরাবর সংকুচিত হয়ে দুটি কোষে পরিণত হয়। মানে আমাদের কোষ বিভাজন একটি কোষ দ্বারা কি আমাদের বৃদ্ধি সম্ভব? অবশ্যই না। আমাদের দেহে কোষ বিভাজন প্রতিনিয়ত চলতেই থাকে। একটি থেকে দুইটি, দুইটি থেকে চারটি, চারটি থেকে আটটি, এভাবে কোষ বৃদ্ধি পেতে থাকে। কোষ বৃদ্ধির সাথে সাথে আমাদের দেহ বৃদ্ধি ঘটে। একই সময়ে সাইটোপ্লাজম সংকুচিত হয়ে দুটি কোষে পরিণত হয়। অ্যামাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। দুটি অপত্য কোষ সৃষ্টি করে। এই জন্য একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই ক্লাসের পর তোমাদেরকে সাজেশনে দেওয়া হবে, সেজন্য তোমরা ক্লাসে থাকবে। এখন আমরা আলোচনা করেছি অ্যামাইটোসিস কোষ বিভাজন নিয়ে। এখন তোমাদের মনে নিশ্চয় প্রশ্ন থাকছে, অ্যামাইটোসিস কোষ কীরকম, দেখতে কীরকম, এটি কিভাবে বিভাজিত হয়? আমি সেটি নিয়ে একটু আলোচনা করি। অ্যামাইটোসিস কোষ বিভাজন একটা কোষ থাকবে, একটি কি থাকবে? কোষ থাকবে। ধরো এটা একটি কোষ, যে কোনো কোষের ঠিক মাঝখানে কোষ গহ্বর থাকবে। এখানে কি কোষ গহ্বর থাকবে এবং এখানে কিছু ছোট ছোট দানা থাকবে এবং আরো অনেক কিছু থাকে। ধরে নিয়ে এটা কি অ্যামাইটোসিস কোষ। এটা কি কোষ? অ্যামাইটোসিস কোষ। এই অ্যামাইটোসিস কোষ বিভাজন আমরা পড়েছিলাম যে অ্যামাইটোসিস কোষগুলো ডাম্বেলের আকার ধারণ করে। ডাম্বেল বলতে এগুলো আস্তে আস্তে গোল থেকে এরকম হয়ে যায়, এরকম ধরনের হয়ে যায়। এরপর এটি একটু মাঝ বরাবর একটু সংকুচিত হয়। এরপরে এরকম মাঝ বরাবর কি হয়? সংকুচিত হয়। মাঝ বরাবর সংকুচিত হয়। এরপরের ধাপে কি হয়? এটি দুইটি ভাগে বিভক্ত হয়ে যায় এবং এই মাঝখানের কোষ গহ্বর বা এটাকে তোমরা নিউক্লিয়াসও বলতে পারো, এটিও কয়টি হয়ে যায়? দুইটি। এর ফলে দুইটি কি সৃষ্টি হয়? অ্যামাইটোসিস। একটি অ্যামাইটোসিস থেকে দুইটা অ্যামাইটোসিস সৃষ্টি হয় এবং এরকম প্রতিনিয়ত চলতে থাকে। তারপর এটা থেকে হবে দুইটি, এটা থেকে দুইটি, এভাবে প্রতিনিয়ত অ্যামাইটোসিস কোষ বিভাজন চলতেই থাকবে। এরপর আলোচনা করব মিয়োসিস কোষ বিভাজন নিয়ে। জনন কোষ উৎপন্ন হওয়ার সময় মিয়োসিস কোষ বিভাজন ঘটে।
এই কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস পরপর দুবার বিভাজিত হলেও ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার। মেয়োসিস কোষ বিভাজন আসলে কোথায় ঘটে? জনন মাতৃকোষে। কোথায় ঘটে? জনন মাতৃকোষ। একটি শিশু যখন মায়ের পেটে থাকে তখন সে পেটের মধ্যে যে কোষ বিভাজন ঘটে সেই কোষ বিভাজনটি হলো মেয়োসিস কোষ বিভাজন। আর মেয়োসিস কোষ বিভাজনের ফলেই আমাদের জন্ম হয়। যদি মেয়োসিস কোষ বিভাজন না থাকতো তাহলে কোনো বাচ্চার জন্ম হতো না। ফলে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। ফলে অপত্য কোষ বলতে মাতৃকোষ থেকে দুইটি কোষ, একটি কোষ থাকবে, একটি কোষ থেকে দুটি কোষ হয়, একটি কোষ থেকে দুটি কোষ উৎপন্ন হয়। এই কোষ থেকে এই দুটি কোষ তৈরি হয়েছে। যে কোষ থেকে তৈরি হবে সেটি হলো মাতৃকোষ, আর যে কোষগুলো তৈরি হবে মাতৃকোষের ফলে যে কোষগুলো তৈরি হবে সেগুলো হবে অপত্য কোষ। অপত্য কোষ। আচ্ছা, এবার দেখি। ফলে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়, মানে মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা যতগুলো থাকবে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা তার অর্ধেক হয়ে যাবে। এই বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পায় বলে একে হ্রাসমূলক বিভাজন বলা হয়। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো পরীক্ষায় আসবে। আমি সাজেশনের প্রশ্নগুলো দিয়েই দিব, তোমরা তখন দেখতে পারবা কি কি রয়েছে কি কি নাই। তারপর আলোচনা করব মাইটোসিস কোষ বিভাজন নিয়ে। মাইটোসিস কোষ বিভাজন প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবের দেহকোষে ঘটে। এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সম-আকৃতির, সমগুণসম্পন্ন ও সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করে। মাইটোসিস কোষ বিভাজন দুটি পর্যায়ে সম্পন্ন হয়। নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। তার মানে মাইটোসিস কোষ বিভাজনকে দুইটি ভাগে বিভক্ত করছে। কি কি? মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসে একটি বিভাজন ঘটে এবং সাইটোপ্লাজমের একটি বিভাজন ঘটে। নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস শুরু হওয়ার আগে কোষটির নিউক্লিয়াসে কিছু প্রস্তুতিমূলক কাজ হয়। কোষটির এই অবস্থাকে বলা হয় ইন্টারফেস। তাহলে ইন্টারফেস কাকে বলে? ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস শুরু হওয়ার আগে কোষের নিউক্লিয়াসে কিছু প্রস্তুতিমূলক কাজ হয়। কোষটির এই অবস্থাকে কি বলে? ইন্টারফেস বলে। গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা একটু মাথায় রাখবে। তারপর আলোচনা করব ক্যারিওকাইনেসিস নিয়ে। কোষের নিউক্লিয়াসটির একটি জটিল পরিবর্তনের মাধ্যমে ক্যারিওকাইনেসিস সম্পন্ন হয়। ক্যারিওকাইনেসিসকে 5টি ধাপে সম্পন্ন করা হয়। তার মানে ক্যারিওকাইনেসিসকে আমরা কয় ধাপে বিভক্ত করতে পারি? 5টি ধাপে। কি কি? 1 প্রোফেজ, 2 প্রোমেটাফেজ, 3 মেটাফেজ, 4 অ্যানাফেজ আর 5 টেলোফেজ। দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা মাথায় রাখতে পারি। প্রোফেজ ধাপটি মাইটোসিস কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী ধাপ। প্রশ্নে আসতে পারে অথবা সঠিক উত্তর আসতে পারে প্রোফেজ ধাপটি মাইটোসিস কোষ বিভাজনের কি রকম ধাপ, অথবা মাইটোসিস কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী ধাপ কোনটি? তখন তোমাকে আনসার করতে হবে প্রোফেজ ধাপটি মাইটোসিস কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী ধাপ। তারপর মাইটোসিস কোষ বিভাজনের স্বল্পস্থায়ী ধাপ হলো প্রোমেটাফেজ। এখন তোমাদের মনে তো প্রশ্ন জাগতেই পারে, দীর্ঘস্থায়ী ধাপ যদি প্রোফেজ হয় তাহলে স্বল্পস্থায়ী ধাপ কোনটি? তাহলে স্বল্পস্থায়ী ধাপ হলো প্রোমেটাফেজ। এবার চলে আসি আমরা এক্সক্লুসিভ সাজেশনে, যেগুলো থেকে তোমরা পরীক্ষায় হুবহু কমন পাবে এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো না শিখলে নয়। প্রথমে সাজেশন ফর ক অ্যান্ড এমসিকিউ, মানে তোমাদের ওই সৃজনশীল প্রশ্নের ক নাম্বার প্রশ্নেও পড়তে পারে, সংক্ষিপ্ত প্রশ্নও পড়তে পারে এবং এমসিকিউতেও পড়তে পারে। এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানুষের প্রতিটি দেহকোষে কয়টি বা কত জোড়া ক্রোমোজোম থাকে? তোমরা সবাই জানো, এর উত্তর হচ্ছে 23 জোড়া, অথবা 46টি, তোমরা যে কোনো রকম লিখতে পারো।
পরীক্ষায় আসলে মানুষের প্রতিটি দেহকোষে কয়টি ভাগ কত জোড়া ক্রোমোজোম থাকে? মানুষের প্রতিটি দেহকোষে 23টি অথবা 46টি অথবা 23 জোড়া ক্রোমোজোম থাকে। এখানে অ্যাসিড হবে। নিউক্লিক অ্যাসিড কয় ধরনের ও কি কি? নিউক্লিক অ্যাসিড 2 ধরনের। নিউক্লিক অ্যাসিড কয় ধরনের? 2 ধরনের। কি কি? আচ্ছা, এগুলো এখন আজকে একটু বেশি ভিডিও বড় হয়ে যাচ্ছে, এগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। আজকে এমনি সাজেশনের প্রশ্নগুলো দেখিয়ে দিই, আমি উত্তরপত্র নিয়ে এর পরের ক্লাসে হাজির হব। এরপরে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড কাকে বলে? কোন জীবে জাইগোটে মিয়োসিস ঘটে? কোন জীবে জাইগোটে মিয়োসিস ঘটে? স্বল্পস্থায়ী ও দীর্ঘস্থায়ী ধাপ কোনটি? খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় নিশ্চয় আসবে, এমসিকিউতে হোক, সিকিউতে হোক অথবা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে হোক, অবশ্যই আসবে। মাইটোসিস কোষ বিভাজন কোন জীবের দেহকোষে ঘটে? সাইটোকাইনেসিস ও ক্যারিওকাইনেসিস কাকে বলে? কোষ বিভাজন কয় ধরনের, কি কি? এই প্রশ্নটিও তোমরা পরে রাখতে পারো, এটিও খুবই গুরুত্বপূর্ণ। এরপরে এটি হচ্ছে তোমাদের সাজেশন, ক এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। এবার আসি আমরা সৃজনশীল প্রশ্নের অর্থাৎ সিকিউর জন্য ক্ষয়ের প্রশ্ন শুধু 4টি রেখেছি। কয়টি? শুধু 4টি। এই 4টি থেকে তোমরা যে স্কুলের হও না কেন, যেখান থেকে পরীক্ষা দাও না কেন, তোমাদের নিশ্চয়ই কমন পড়বে। কোন কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় এবং কেন? প্রত্যক্ষ কোষ বিভাজন কাকে বলে আমরা কিছুক্ষণ আগেই পড়েছিলাম। মাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে এবং কেন? তোমরা ফুল সংজ্ঞাটা লিখে দিলেই তোমাদের আনসার হয়ে যাবে। ফুল সংজ্ঞাটা লিখে দিলেই তোমাদের আনসার হয়ে যাবে। এই অ্যামাইটোসিসের ফুল সংজ্ঞাটা লিখে দিলেই তোমাদের আনসার হয়ে যাবে। তারপর মিয়োসিসকে কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়? মিয়োসিসকে কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়? এই প্রথম এই 2টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এগুলো থেকে নিশ্চয়ই প্রশ্ন কমন আসবে এই 2টি থেকে। তারপর আমি ঝুঁকি এড়াতে আর 2টি প্রশ্ন রেখেছি। অ্যামাইটোসিস বিভাজন ব্যাখ্যা করো। অ্যামাইটোসিস বিভাজন ব্যাখ্যা করো। তাহলে অ্যামাইটোসিস বিভাজন ব্যাখ্যা করবে। মাইটোসিস বিভাজন ব্যাখ্যা করো। মাইটোসিস কোষ বিভাজন নিয়ে আমরা আলোচনা করছি। এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের হুবহু কমন করার জন্য আমি এই ভিডিও এগুলো তৈরি করেছি। তোমরা প্রত্যেক যে স্কুল থেকে হও না কেন, তোমরা নিশ্চয়ই এগুলো কমন পাবে। আসসালামু আলাইকুম, আজকে বিদায় নিই, দেখা হবে পরবর্তী ক্লাসে।